আজ আমার মেয়ের বিয়ে, যদি গায়ক না আসে তবে আমার ইজ্জত ধুলোয় মিশে যাবে। স্যার, আপনি যদি অনুমতি দেন তবে আমি গাইতে পারি। আরে ভিখারি, তুই জানিসও এটা কার বিয়ে? তোর কি যোগ্যতা আছে এখানে গান গাওয়ার? আজকাল যে কেউ উঠে এসে গায়ক হয়ে যায়। দেখো অবস্থা আর স্বপ্ন, আমি ওই গায়ককে পুরো 50 লক্ষ টাকা দিয়েছিলাম, আর এমন সময় সে গায়েব হয়ে গেল। কিন্তু যদি তুই গাইতে পারিস, যদি তুই সবাইকে চুপ করিয়ে দিতে পারিস, তবে আমি তোকে 12 কোটি টাকা দেব। তো বন্ধুরা, আজ দেখি এই ভিখারি আসলে কেমন গায়। কিন্তু তার আগে আপনাদের যদি এই রকমই বাস্তব এবং শক্তিশালী গল্প দেখতে হয় তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং একটি সুন্দর কমেন্টও লিখে দেবেন। 5 তারা রিসর্ট আলোয় ঝলমল করছিল। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির লম্বা লাইনে রাস্তা ভর্তি মনে হচ্ছিল। ভেতরে পা রাখতেই এয়ার কন্ডিশনিংয়ের ঠান্ডা হাওয়া, বিদেশি পারফিউমের সুগন্ধ আর ঝিলমিলে ঝাড়লণ্ঠন একসাথে ধাক্কা দিত। প্রতি টেবিলে রূপোর কাটলারি, ক্রিস্টাল গ্লাস আর এমন খাবার যার নাম সাধারণ মানুষ শুধু মেনুতে পড়ে। এটা কোনো সাধারণ বিয়ে ছিল না, এটা চৌধুরী পরিবারের একমাত্র মেয়ের বিয়ে ছিল। শহর জানত, যেখানে চৌধুরীরা দাঁড়ান সেখানে আয়োজন নয়, প্রদর্শন হয়। কিন্তু সেই জৌলুসের মাঝে একটা জিনিস খটকা দিচ্ছিল। স্টেজ সাজানো ছিল, মাইক তৈরি ছিল, লাইটস অন ছিল, এলইডি স্ক্রিনে বরকনের স্লো মোশন ক্লিপ চলছিল, কিন্তু আওয়াজ ছিল না। যে বিখ্যাত গায়ককে মোটা টাকা দিয়ে কয়েক মাস আগে বুক করা হয়েছিল সে শেষ মুহূর্তে গায়েব ছিল। ফোন বন্ধ, ম্যানেজার নিখোঁজ, আর শেষে এলো একটা শুকনো মেসেজ, আনএবল টু মেক ইট, সরি। শেখর চৌধুরীর মুখ লাল হয়ে গিয়েছিল। তিনি চেয়ার থেকে উঠে বললেন, আমি শুধু টাকা দিইনি, আমি ভরসা করেছিলাম, আর আজ এই লোকগুলো আমার মেয়ের বিয়েকে তামাশা বানিয়ে দেবে। অতিথিরা কানাকানি করছিল। কেউ বলছিল এত বড় বাড়ি আর আয়োজন ফেল হয়ে গেল। কেউ মোবাইল বের করে ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই হলের এক কোণে খাবারের কাউন্টারের কাছে একটা রোগা ছেলে চুপচাপ দাঁড়িয়েছিল। বয়স 15-16-র মধ্যে। পরা কুর্তা অনেকবার সেলাই করা হয়েছে, পায়জামা ঢিলে, আর চপ্পলের একটা অংশ সুতো দিয়ে বাঁধা। সে না অতিথি ছিল না স্টাফ, সে শুধু সেখানে ছিল, খাবার খেতে এসেছিল। দুদিন পর পেট ভরছিল, তাই প্রতি গ্রাস সে ভয়ে ভয়ে খাচ্ছিল, যেন কেউ দেখে না ফেলে। ওই ছেলের নাম আকাশ ছিল। লোকেদের শোরগোল তার কানে যাচ্ছিল, কিন্তু সে আসলে অন্য একটি জিনিস শুনছিল, স্টেজের নিস্তব্ধতা, মাইকের শূন্যতা। তার মনে পড়ল, মা বলতেন, যখন তুই গাস তখন ঘরে সব চুপ হয়ে যায়। সে প্লেট নিচে রেখে দিল, হাত কাপড়ে মুছল, বুক দুরু দুরু করছিল। সে জানত সেই জায়গার যোগ্য নয়, কিন্তু সে এটাও জানত যে তার কাছে সেটা আছে যা সেখানে কারো কাছে নেই, একটি মধুর কণ্ঠ। না ভেবেই সে এগিয়ে গেল। ভিড়ের মাঝখান দিয়ে যাবার সময় সে সরাসরি শেখর চৌধুরীর সামনে গিয়ে পৌঁছালো, যিনি সেই মুহূর্তে কারো উপর রাগ দেখাচ্ছিলেন। তখনই পেছন থেকে আকাশ বলল, আপনি চাইলে আমি গাইতে পারি। শেখর চৌধুরী চমকে ফিরে তাকালেন। সামনে একটা রোগা ছেলে দাঁড়িয়েছিল। শেখরের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। এই হাসি মজার ছিল না, ছিল বিস্ময়ের। তিনি ওপর থেকে নিচে তাকে দেখলেন আর বললেন, এটা বিয়ে, কোনো ফুটপাতের অনুষ্ঠান নয়। আমি যদি গাই আর লোকে চুপ হয়ে শোনে তবে কি আপনি আমাকে একটা সুযোগ দেবেন? আজকাল যে কেউ উঠে গায়ক হয়ে যায়, দেখো তো অবস্থা আর স্বপ্ন। শেখরের পাশে দাঁড়িয়ে থাকা এক স্থানীয় নেতা এগিয়ে এলো। সে বাঁকা চোখে ছেলেটিকে দেখল আর বলল, আরে ওরে, তোর যোগ্যতা কি এখানে গাওয়ার? এটা চৌধুরী পরিবারের বিয়ে। যোগ্যতা জানি না সাহেব, শুধু গান জানি। নাম কি তোর? আকাশ। কোথা থেকে এসেছিস? যেখান থেকে লোকেদের বিয়েতে ডাকা হয় না, শুধু বাইরে থেকে শোনে। হল হঠাৎ শান্ত হয়ে গেল। শেখরের চোখ কিছুটা কঠোর হলো। তিনি গম্ভীর গলায় বললেন, জানিস, আজ রাতটা আমার মেয়ের, এখানে কোনো তামাশা চাই না। সেই জন্যই তো গাইতে চাই, যাতে তামাশা না হয়। যদি তুই গাইতে পারিস আর আমার মেয়ের বিয়ে বেঁচে যায় তবে আমি তোকে 12 কোটি টাকা দেব। হলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। লোকে একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। আকাশের জন্য এই টাকা কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না, কিন্তু সে না ভেবেই মাথা নাড়ল আর বলল, আমার টাকা চাই না। তবে কি চাই? শুধু স্টেজ চাই, যেখানে আমি মন থেকে গাইতে পারি। শেখর চৌধুরী কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে সন্দেহও ছিল, আবার বাধ্যবাধকতাও ছিল। হলের ফিসফাস তিনি পরিষ্কার শুনতে পাচ্ছিলেন। তারপর তিনি কড়া গলায় বললেন, কিন্তু একটা কথা মনে রাখিস, যদি তুই না গাইতে পারিস, যদি লোকে মুখ ঘুরিয়ে নেয়, তবে এই মজা আমার মেয়ের বিয়ের হবে না, আমার সম্মানের হবে। যদি আমি না গাইতে পারি তবে চুপচাপ চলে যাব। যা, এখন ভাগ্য তোর সাথে আছে কিনা সেটাই দেখে নি।
হলে শ্বাস থমকে গেল। কেউ প্রার্থনা করছিল, কেউ মজা ওড়ানোর জন্য তৈরি ছিল। আরেকটি ছেলে, যার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, সে স্টেজের সিঁড়ি চড়ছিল। আকাশ যখন স্টেজে উঠল তখন তার হাঁটু সত্যিই কাঁপছিল। যখন সে স্টেজে উঠল আর সামনে দেখল, হল লোকে ভর্তি ছিল। দামি কাপড়, সাজানো মুখ আর চোখে এক অদ্ভুত কৌতূহল। কারো নজরে হাসি ছিল, কারো মনে সন্দেহ, আর কেউ শুধু তামাশা দেখতে এসেছিল। ঝকঝকে আলো তার চোখে বিঁধছিল। মনে হচ্ছিল যেন আলো নয়, প্রশ্ন তার উপর ফেলা হচ্ছে। নিচে প্রথম সারিতে শেখর চৌধুরী দাঁড়িয়েছিলেন। মুখ শক্ত, চোয়াল শক্ত। তার দৃষ্টি পরিষ্কার বলছিল, এবার আর কিছু ভুল হওয়া চলবে না। তখনই মিউজিক শুরু হলো। সেই কঠিন গান, সেই স্বর যা শুনে লোকে আগেই সন্দেহ করেছিল যে এই ছেলেটি কি করতে পারবে। আকাশ মাইকটি 2 হাতে ধরল। তার আঙুলগুলো আরও ঠান্ডা হয়ে গিয়েছিল। হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, এমন নিস্তব্ধতা যেখানে প্রতিটা হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো যেন কণ্ঠস্বর গলায় আটকে গেছে। তারপর সে চোখ বন্ধ করল আর নিজের ভেতর কোথাও দূরে সেই সুর খুঁজতে লাগল যা সে খিদের জ্বালায় রাস্তার একাকী রাতগুলোতে গিয়েছিল। প্রথম সুর বেরোলো, ভাঙা স্বপ্নের ছাই থেকে আমি নিজেকে আবার জ্বালিয়েছি। যা শোনা যায়নি, আর কিছু বদলে গেল। হল যা এতক্ষণ ফিসফাস করছিল হঠাৎ চুপ হয়ে গেল। যেমন যেমন গান এগিয়ে চলল, দ্বিতীয় সুর বেরোলো, আজ সেজেছে খুশির বাসর, বাঁধা প্রেমের বন্ধন 7 পাকে। লোকে মোবাইল ভুলে গিয়েছিল। খাবার সামনে রাখা ছিল, কিন্তু কারোর খিদের কথা মনে ছিল না। কারোর চোখ ভিজে এসেছিল, কেউ অজান্তেই হাত জোড় করে নিয়েছিল, যেন কোনো ভজন চলছে। শেখর চৌধুরী, যিনি এতক্ষণ মেজাজে দাঁড়িয়েছিলেন, ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। তার ভেতরে কিছু একটা ভাঙছিল। প্রথমবার তার মনে হলো টাকা অনেক কিছু এনে দিতে পারে, কিন্তু মন আর শান্তি কিনতে পারে না। শেষ সুর বাতাসে স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত কোনো হাততালি পড়ল না। হলে এমন নিস্তব্ধতা ছিল যেন সবাই একসাথে শ্বাস নিতে ভুলে গেছে। তারপর একটি হাততালি পড়ল, তারপর দ্বিতীয়টি, আর তারপর পুরো হল উঠে দাঁড়ালো। হাততালির শব্দ ছাদ থেকে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। শেখর চৌধুরী উঠলেন আর সরাসরি স্টেজের দিকে এগিয়ে গেলেন। প্রতি কদমের সাথে তার মুখের রাগ কমতে থাকল, আর তার জায়গা নিল স্বস্তি। তিনি আকাশের দিকে তাকালেন, সেই ছেলেটি যার যোগ্যতা নিয়ে কিছুক্ষণ আগে প্রশ্ন উঠেছিল। শেখর মাইক তুললেন, গলা কিছুটা ভারী ছিল। যদি আজ এই ছেলেটি এখানে না আসতো, তবে হয়তো আমার মেয়ের বিয়ে লজ্জিত হওয়ার বিষয়ে পরিণত হতো। লোকে কাল ভুলে যায় যে খাবার কেমন ছিল, সাজসজ্জা কেমন ছিল, কিন্তু সারা জীবন মনে রাখে যে শেখর চৌধুরীর মেয়ের বিয়েতে কি হয়েছিল। আজ এ শুধু গান গায়নি, এ আমার সম্মান বাঁচিয়েছে, একজন বাবার সম্মান। আমি সবসময় ভাবতাম যে টাকা নাম তৈরি করে। আজ বুঝতে পারলাম নাম তখনই বাঁচে যখন মানবতা পাশে থাকে। 10 কোটি আমি দেব, কিন্তু সওদার মতো নয়। তোর নামে একটি ট্রাস্ট তৈরি হবে, তোর পড়াশোনার জন্য, তোর সঙ্গীতের জন্য, আর ওই বাচ্চাদের জন্য যাদের আওয়াজ কখনো শোনাই যায় না। আকাশের গলা ধরে এলো, তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। শেখর ধীরে জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন বাবা? কারণ আজ প্রথমবার মনে হলো আমার কণ্ঠ কারোর জীবন সামলে নিল। তখনই সেই নেতা এগিয়ে এলো যে কিছুক্ষণ আগে খোঁটা দিচ্ছিল। এখন তার গলায় দম্ভ ছিল না, শুধু অনুশোচনা ছিল। সে বলল, খারাপ মনে করিস না বাবা, আমরা পোশাক আর মর্যাদা দিয়ে মানুষকে বিচার করি। কোনো ব্যাপার না সাহেব, আমিও নিজেকে কখনো কম মনে করতাম। আজ এই ছেলেটি আমাদের সবাইকে আয়না দেখিয়ে দিয়েছে। হলে দাঁড়িয়ে থাকা মানুষরা ধীরে ধীরে আকাশের কাছে আসতে লাগল। কেউ হাত মেলাতে, কেউ আশীর্বাদ দিতে। সেই রাত বিয়ে তার সময়েই শেষ হলো। নিয়মকানুন সম্পন্ন হলো, অতিথিরা চলে গেলেন, কিন্তু একটা কাহিনী শুরু হয়ে গিয়েছিল। এমন কাহিনী যা শুধু একটা ছেলের ছিল না, বরং সেই প্রতিটি কণ্ঠের ছিল যাকে এতদিন কেউ শুনছিল না। কিন্তু আকাশের জীবন সেই রাতের পর আগের মতো রইল না। গেস্ট হাউসের সেই বড় ঘরে সে প্রথমবার একা বসেছিল। দেওয়াল সাদা ছিল, পর্দা ভারী ছিল, বিছানা এত নরম যে শরীর তাতে ডুবে যায়, কিন্তু ঘুম এলো না। সে বারবার এপাশ ওপাশ করতে লাগল। তার মনে হচ্ছিল যেন কোনো দরজা খুলবে আর কেউ বলবে, ব্যাস হয়েছে, এবার নিজের জায়গায় ফিরে যা। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে যা কিছু হয়েছে তা সত্যি ছিল। সকালে তার চোখ খুলল তো কয়েক সেকেন্ড পর্যন্ত তার মনেই পড়ল না সে কোথায় আছে। তারপর কাল রাতের স্টেজ, লাইটস, হাততালি সব একে একে মনে পড়তে লাগল। তার বুক ধকধক করতে লাগল। তার ভয় লাগছিল। প্রথম দিন যখন সে স্কুলে পৌঁছালো তখন পরিবেশ বদলে গিয়েছিল। সেই পুরনো বিল্ডিং, সেই বেঞ্চ, সেই ব্ল্যাকবোর্ড, কিন্তু দৃষ্টি আলাদা ছিল। কিছু বাচ্চা তাকে দেখে চুপ হয়ে গেল, কিছুজন জানত যে সে গায়ক হয়েছে। শুনেছি এ কোনো বড়লোকের বিয়েতে গিয়েছিল, এখন তো এসব ফ্রিতে পাবে।
ভাগ্য থাকলে এই রকম হয়। আকাশ মাথা নিচু করে নিল। সে বুঝতে পেরেছিল এটা প্রশংসা নয়, এটা চাপ। টিচার যখন নাম ধরে বোর্ডে ডাকলেন তখন তার হাত কাঁপছিল। প্রশ্ন সহজ ছিল, কিন্তু মাথা খালি হয়ে গেল। প্রথমবার তার মনে হলো যে গান তাকে পরিচয় দিচ্ছে ঠিকই, কিন্তু পড়াশোনা তার হাত থেকে ছুটে যাচ্ছে। বিকেলে যখন সে মিউজিক একাডেমিতে পৌঁছালো তখন আসল ধাক্কাটা ওখানেই লাগলো। সেখানে কেউ তাকে বিয়ের অনুষ্ঠানে গাওয়া ছেলে বলছিল না। সেখানে সে ছিল স্রেফ একজন নতুন স্টুডেন্ট। বাকি বাচ্চারা বছরের পর বছর ধরে রেওয়াজ করছে। তাদের সুর পরিষ্কার ছিল, কণ্ঠ শক্তিশালী ছিল। আকাশ যখন তার পাল্লায় গাইতে লাগলো তখন তার গলায় সেই কাঁচা ভাব ছিল যা রাস্তায় গানে চলে যেত, কিন্তু এখানে নয়। ক্লাস শেষ হওয়ার পর অনিল বর্মা তাকে আটকালেন। তুমি জানো তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি? না স্যার। তোমার মনে হয় লোকে তোমার গল্প শুনতে এসেছে, এখানে লোকে শুধু কণ্ঠ শোনে। এই কথাটা আকাশের বুকে বিঁধল। সেই রাতে সে প্রথমবার ভাবল, যদি একদিন লোকে বলে যে ওটা শুধু এক রাতের ম্যাজিক ছিল। দিন কাটতে লাগল। সকালে স্কুল, বিকেলে রেওয়াজ, রাতে ক্লান্তি। তার আঙুলে ব্যথা হতে লাগল, গলা শুকিয়ে যেত, অনেকবার সুর লাগত না। একদিন সে ভেঙে পড়ল। সে মাকে বলল, আম্মা, হয়তো আমি এখানকার যোগ্য নই। মা বললেন, যখন পেট খালি ছিল তখন তুই গাইতিস, এখন পেট ভরা তো ভয় কেন লাগছে? খিদে তোকে কণ্ঠ দিয়েছিল, ভয় তোকে থামাচ্ছে। কয়েক সপ্তাহ পর এক বিকেলে অনিল বর্মা সবাইকে বললেন, কাল একটা রেকর্ডিং টেস্ট আছে। ঘরে শোরগোল শুরু হলো। আকাশের বুক বসে গেল। রেকর্ডিং মানে? না হাততালি, না লোকজন, না কোনো গল্প, শুধু মাইক আর ভুল। সেই রাতে আকাশ খাবার খেল না। সে ছাদে বসে শহরের আলো দেখতে লাগল। তার মনে পড়ল যখন সে স্টেশনে গাইত আর লোকে কয়েন ফেলত, তখন কোনো আশা ছিল না, তাই ভয়ও ছিল না। এখন আশা ছিল, আর সেটাই তাকে ডরাচ্ছিল। পরের দিন স্টুডিওতে ঠান্ডা ছিল। কাঁচের দেয়াল, লাল বাতি, হেডফোন। আওয়াজ এলো, রেডি? প্রথম টেক খারাপ, দ্বিতীয় টেক আরও খারাপ। বাইরে থেকে কেউ নিচু স্বরে বলল, ব্যাস, এইটুকুই ওই ভাইরাল ছেলের ক্ষমতা। আকাশের গলা বুঝে এলো। অনিল বর্মা ভেতরে এলেন। তিনি শুধু এইটুকু বললেন, তুই এখানে প্রমাণ করতে আসিসনি, তুই এখানে গাইতে এসেছিস। তৃতীয় টেকে আকাশ চোখ বন্ধ করে নিল। সে স্টেজ, বিয়ে, টাকা সব ভুলে গেল। সে শুধু গাইল। রেকর্ডিং শেষ হলো। কোনো প্রশংসা নেই, কোনো বকুনি নেই, শুধু একটা লাইন, ঠিক আছে। আকাশ বাইরে এলো। সে জানত না সে পাশ করল নাকি ফেল। পরের দিন ফোন এলো, তৈরি থেকো। কিসের জন্য স্যার? লোকে এবার প্রশ্ন করবে। আর সত্যি প্রশ্ন আসতে লাগল। প্রথমে ধীরে ধীরে, তারপর জোরে। কেউ ইন্টারভিউয়ের জন্য ডাকছিল, কেউ ভিডিও কল, কেউ ফটো। আকাশ ঘাবড়ে গেল। তার মনে হলো যেন তার জীবন হঠাৎ সবার সামনে রেখে দেওয়া হয়েছে। এক রিপোর্টার ফোনে জিজ্ঞেস করল, আপনি রাতারাতি স্টার হয়ে গেলেন, কেমন লাগছে? আকাশ জবাব দিল না, সে ফোন কেটে দিল। সেই রাতে সে কাঁদল না, কিন্তু তার চোখ চলছিল। সে প্রথমবার অনুভব করল যে পরিচয় শুধু আনন্দ আনে না, তা বোঝাও হয়ে দাঁড়ায়। একদিন আকাশকে জানানো হলো যে তার প্রথম লাইভ পারফরমেন্স ঠিক হয়েছে। ছোট অনুষ্ঠান, বড় কোনো নাম ছাড়া। আকাশের শ্বাস আটকে গেল। লাইভ? হ্যাঁ, এবার মাইকের সামনে লুকানোর জায়গা থাকবে না। পারফরমেন্সের দিন তার গলা শুকিয়ে যাচ্ছিল। স্টেজ ছোট ছিল, লাইটস কম ছিল, কিন্তু মানুষ ছিল, আসল মানুষ। সামনে বসে থাকা লোকেদের দেখে সে গান শুরু করল। প্রথম লাইনে কণ্ঠ ভারী ছিল, দ্বিতীয় লাইনে স্থির হলো, তৃতীয় লাইনে সে ভুলে গেল যে লোকে দেখছে। গান শেষ হলো, হাততালি এলো, কিন্তু আকাশের কাছে সেই হাততালি সবচেয়ে কম জরুরি মনে হলো। তার কাছে বেশি জরুরি মনে হলো এই অনুভূতি যে সে ভয়ের সত্ত্বেও দাঁড়িয়ে রইল। সেই রাতে সে আকাশের দিকে তাকালো। ভয় এখনও ছিল, কিন্তু প্রথমবার ভয়ের সাথে ভরসাও ছিল। যেদিন আকাশকে জানানো হলো যে পরবর্তী অনুষ্ঠান সেই রিসর্টে হবে, সেই বড় হলে যেখানে তার জীবন প্রথমবার মোড় নিয়েছিল, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত সে কিছুই বলতে পারল না। সেই জায়গা, সেই স্টেজ, সেই ছাদের ঝাড়লণ্ঠন সব মনে পড়ে গেল। তফাৎ শুধু এটাই ছিল যে এবার সে খাবারের লাইনে দাঁড়ানো ছেলে ছিল না, এবার তাকে নাম ধরে ডাকা হয়েছিল। পরের বিকেলে যখন সে রিসর্টে পৌঁছালো তখন বাইরের চাকচিক্য সেই রকমই ছিল, গাড়ি, ক্যামেরা, মানুষ, কিন্তু এবার তার কদম মন্থর ছিল না। সে ভেতরে গেল তো দেখল সেই একই হল, কিন্তু তার খালি মনে হলো না। সে মানুষ দেখল, কাজ করতে থাকা মানুষ, ওয়েটার, কিচেন স্টাফ আর রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকা কিছু বাচ্চা, ছোট, রোগা, চুপচাপ, একেবারে ঠিক যেমনটা সে একসময় দাঁড়িয়ে থাকত।
স্টেজে ওঠার আগে সে আয়োজককে জিজ্ঞেস করল, আমি কি গান গাওয়ার আগে 2 মিনিট কথা বলতে পারি? আপনি শিল্পী, আপনিই ঠিক করবেন। 1 বছর আগে আমি এখানে শুধু খাবার খেতে এসেছিলাম। আমি জানতাম না যে এই জায়গা আমার জীবনের দিক বদলে দেবে। আজ আমি এখানে গাইতে এসেছি, কিন্তু আসলে আমি ওই মানুষদের জন্য গাইছি যাদের আজকেও মনে হয় যে তাদের কণ্ঠের কোনো গুরুত্ব নেই। সে গান শুরু করল। এটা কোনো কঠিন গান ছিল না, কোনো আধিক্যতা নেই, কোনো জোড়াজুড়ি নেই, শুধু সাধারণ সুর, পরিষ্কার শব্দ আর সেই কণ্ঠ যা এখন ভয়ে কাঁপছিল না। গান শেষ হলো, এক মুহূর্তের নিস্তব্ধতা ছালো। তারপর পুরো হল হাততালিতে ফেটে পড়ল। লোকে দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। সেই রাতে আকাশ শুধু গান গায়নি, সে একটা কথা বুঝে নিয়েছিল। দুনিয়া প্রথমে জামাকাপড় দেখে, তারপর মর্যাদা, আর অনেক পরে কণ্ঠ। কিন্তু যদি মানুষ নিজে নিজের কণ্ঠের ওপর বিশ্বাস করে, তবে একদিন সেই কণ্ঠই দুনিয়াকে চুপ করিয়ে দেয়। কাহিনী এটাই শেখায় যে সুযোগ সবাই পায় না, কিন্তু যোগ্যতা সবার মধ্যে থাকে, আর যে মন থেকে গায় সে একদিন ঠিকই শোনা যায়।